কালারে কইরা গো মানা সে যেন আমার যে আসে না। কালারে কইরা গো মানা সে যেন আমার যে আসে না। ও শিকার কুঞ্জেতে পোহায় নিশি, কার কুঞ্জেতে পোহায় নিশি, আমায় করে সে বংশ সে যেন আমার কুঞ্জে আসে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি অনিন্দিতা কাজী এসে গেছি আপনাদের সামনে, আপনাদের সঙ্গে কিছুটা সময় কাটানোর জন্য। বাংলার মুখে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন। হ্যাঁ, আমরা মনে প্রাণে তো চাই যে আপনারা সব সময় ভালো থাকুন, আর ভালো রাখার জন্য আমাদের এই আয়োজন। আজকে কি সুন্দর একটা গান দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম বলুন তো, ক্যা বাত! মনটা তো একদম ভরে গেল। আর চিনতে পেরেছেন তো আজকে আমাদের বাংলার মুখে? এতক্ষণে নিশ্চয়ই তাকে চিনে ফেলেছেন। তবু যেহেতু এটা আমার নিয়মের মধ্যে পড়ে, আমি বলে দিই, আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট গায়ক এবং সঙ্গীত পরিচালক শৌমিক কুণ্ডু। শৌমিক, তোমাকে স্বাগত আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ, নমস্কার। শৌমিক অসাধারণ, কি অসাধারণ গায়কই! ক্যা বাত ক্যা বাত! মানে শুরুটাই এরকম, আমাদের বাকি সময়টা আশা করছি খুব ভালোভাবেই কাটবে। ভালো তো কাটছে, কিন্তু একটা সময় গেছে যখন আমাদের সময়টা খুব ভালো কাটেনি কারোরই, তোমারও না, আমারও না, বা যারা দেখছেন তাদেরও না। কারণ আমরা একটা অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেছি, একটা কঠিন সময় পেরিয়ে ধাপে ধাপে সামনে এগিয়ে যাচ্ছি, যাতে আবার একটা সুদিন ফিরে আসে, আমরা আবার আগের মতো কাজে ফিরতে পারি, জীবনে ফিরতে পারি। তো তোমাকে জিজ্ঞেস করবো যে এই কঠিন সময়টা তুমি কি করে পেরিয়েছো, আর কি কাটিয়েছো, বা কিভাবে কাটাচ্ছ? আমরা সবাই একই আছি। মানে আমি যখন আমরা বলছি, আমি কিন্তু শুধু শিল্পীর কথা বলছি না, আমি মানুষের কথা বলছি। বিগত 2 বছর হয়তো একটা কাজই ভালো হয়েছে, সেটা হচ্ছে মানুষকে অনেকটা একত্রিত করেছে। কারণ সকলেই আমরা এই যে সমস্যার মধ্যে আমরা সকলেই সম্মুখীন। ভালো যে কেউই আছি কি সেটা আমার মনে হয় না। তো সবাই মোটামুটি আছি, আশা করছি আগামীতে ভালো থাকবে। এই যে বদলে যাওয়া পরিস্থিতি, তার সাথে আমরা প্রতিনিয়ত মানানোর চেষ্টা করছি, মানিয়ে নিতে হচ্ছে, কারণ আমাদের কাছে কিন্তু কোনো অপশন নেই। তো মন ভালো রাখার জন্য বা ভুলে থাকার জন্য আমরা তো একটা অবলম্বন খুঁজি। তোমার ক্ষেত্রে আশা করি সেটা অবশ্যই তোমার গান। তো তোমার কাছে আমার প্রশ্ন থাকবে যে এই সময় গানকে কতটা আঁকড়ে ধরেছিলে, বা গান কতটা তোমার সঙ্গী হয়েছে? ও প্রচন্ড সঙ্গী হয়েছে। কারণ শুধু আমার কেন, আমার মনে হয় আপামর সকলের সঙ্গী হয়েছে। কারণ মানুষ যখন গৃহবদ্ধ হয়ে গেছে, বাইরে যাওয়ার কোনো উপক্রম নেই, এবং যখন মন খারাপ, যখন আশেপাশে এরকম একটা জিনিস ঘুরে বেড়াচ্ছে, সেখানে সব থেকে রিল্যাক্সিং জিনিস হতে পারে গান, আবার সব থেকে এন্টারটেইনিং জিনিসও হতে পারে গান। কোথাও থেকে একটা শুরু করতে হয়, যেমন তোমার গান গাওয়া, বা গান শেখার শুরু তো একটা জায়গা থেকে করেছো। তো গান শেখা শুরু করলে কবে থেকে, এবং অবশ্যই সেখানে পরিবারের একটা ভূমিকা আছে। তো কার কার কাছে তুমি প্রথাগতভাবে গান শিখেছো, এবং গানের চর্চা শুরু করেছো, বা গানের গুরু হিসেবে কাদের তুমি পেয়েছো, কাদের সান্নিধ্যে তুমি এসেছো? আমার বাড়ি আসানসোল, তো আমার গান শেখা ওখানেই শুরু। আমার তো ওইখানে আমাকে শেখাতে আমি হারাধন বাবু, ওনার কাছ থেকে আমি প্রাথমিক তালিম নিয়েছিলাম বঙ্গীয়। তারপরে আমি কলকাতায় যখন শিফট করি, এখানে এসে নিয়ে একলব্য ব্যান্ডের যিনি ভোকালিস্ট আছেন পার্থ সারথী, উনি আমার গুরুজি ছিলেন দীর্ঘ 7-8 বছর। এখনো টেকনিক্যালি ওনার কাছে মাঝে মধ্যে ক্লাস করতে যাই, মানে ওটা অলিখিত। এই করোনার জন্য যেহেতু উনি ডাক্তারবাবু, তাই উনি খুব একটা সময় দিয়ে উঠতে পারেন না, কিন্তু যখনই কোনো সমস্যা হয় বা একটু সময় পেয়ে যান, আমাকে ডেকে নেন, আমি চলে যাই। শৌমিক, মানে কথা গান দুয়ের একটা ব্লেন্ডিং যে এত ভালো হতে পারে, অসাধারণ। তো
তোমার গান শেখার শুরুতে তোমার মায়ের একটা ইন্টারেস্টিং ভূমিকা রয়েছে, খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, একটা গল্প। তো সেটা যদি আমাদের সাথে শেয়ার করো। আর অনুপ্রেরণা ছাড়া কোনো সৃষ্টি সম্পন্ন হয় না, সেটা গান হোক বা অন্য যে কোনো কলা হোক। তো তোমার ক্ষেত্রে গান গাওয়ার ক্ষেত্রে তোমার অনুপ্রেরণা কে বা কারা ছিলেন? এরকম কিন্তু ছিল না আমার ব্যাপারটা। আমাকে মা বলেছিল যে, আমার মায়ের ইচ্ছে ছিল যে আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হব। আমার মা বলেছিলেন যে তুই গানটা শেখ। তার কারণ কি? বললো যদি র্যাগিং হয় তাহলে গান গিয়ে পার পেয়ে যাবি। তো সেখান থেকে গান শেখা শুরু। কিন্তু যেটা যেটা হয় আর কি, গান শেখার থেকে বড় কথা, আমরা যেই সমাজে বাস করছি সেখানে গানটা, ইনফ্যাক্ট আমাদের সময় আমরা গানটা খুব কোলোকালি শুনতে পেতাম। লোকের বাড়ি বাড়িতে, রেডিওতেই হোক, ক্যাফে পার্টারে হোক, বাইরের মাইকে হোক, আমরা গান শুনতে পেতাম। তো গান শোনাই কিন্তু গান শেখা সব থেকে বড় অনুপ্রেরণা হয়ে যায়। সেটা আমার ক্ষেত্রেও তাই। তুমি নিজে একজন কম্পোজার, নিজে গানও গাও, মানে এটার একটা প্লাস পয়েন্ট মাইনাস পয়েন্ট দুটোই আছে। তুমি অনেক সময় নিজে গানে কথা লেখো, নিজের কথায় সুর দেওয়াটা হয়তো অনেক ক্ষেত্রে মনে হয় সহজ, কারণ তুমি যেটা ভাবছো সুরের মাধ্যমে সেটাকে তুমি প্রকাশ করতে পারছো। তো অনেক সময় এরকম হয় যে অন্য কেউ কথা দিলেও সেখানে সুর বসাতে হচ্ছে, সেটা অনেক সময় একটু কঠিন হয়ে পড়ে। জানি না, এটা তুমি আমাদের বলবে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে যে গানটাই তুমি ধরো গাও বা কম্পোজ করো, সেই গানের সাথে তুমি নিজেকে কিভাবে যুক্ত করো, মানে সেই ডিভোশনটা কতটা থাকে, নিজেকে সম্পৃক্ত করো কিভাবে, যেটার মাধ্যমে একটা গান পরিপূর্ণতা পায়? এই মেলবন্ধনটা না, মানে থ্যাংক গড এই একটা জিনিস, সেটার এখন অব্দি কোনো অ্যাপস বা কোনো ফর্মুলা বেরোয়নি। এটা আমার মনে হয় যে প্রত্যেকজনই যারা কম্পোজ করেন বা যারা লেখেন বা উভয় ক্ষেত্রেই যেটা করেন আর কি, সেটা ন্যাচারালি চলে আসে। কারোর কাছে প্রথমে লেখা আসে, কারোর কাছে প্রথমে সুর আসে। আমার নিজের গানের ক্ষেত্রে আমার কাছে মানে লেখা সুর দুটো প্রায় প্যারালালি আসে। কিন্তু কেউ যদি আমাকে লেখা দিয়ে দেয় তখন তো অবশ্যই লেখাটাই প্রাথমিকভাবে আসছে। তো ওই লেখাটা ভেবে যে সুরটা আসে সেইটাকে আমি জাস্টিফাই করার চেষ্টা করি। অসাধারণ কণ্ঠ, নানা ধরনের গান তুমি আমাদের শোনাচ্ছ আর শোনাবে। তো তোমার প্রিয় গান কোনটা? মানে এটা জানি বলা খুব কঠিন, তাও জিজ্ঞেস করবো যে এত বছর ধরে এত ধরনের গান গাইছো, তো তার মধ্যে প্রিয় গান হিসেবে তোমার কোনো বাছাই আছে? গান আমার সব ধরনের গাইতে ভালো লাগে। যেরকম মানে পুরাতন বাংলা গান তো অবশ্যই, বাংলা ফোক ডেফিনেটলি আমার খুব ভালো লাগে। বাংলার বাইরে যদি বেরিয়ে যাচ্ছি তাহলে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ফোক, যেরকম রাজস্থানি ফোক বা সুফিয়ানা গান, যেগুলো পাঞ্জাবি ফোক হয়, সেগুলো আমার খুব প্রিয়। আমি মাঝে একটু একটু খুব খারাপ প্রোনাউন্সিয়েশন হলেও সাউথ ইন্ডিয়ান গানও চেষ্টা করি। আর গজল আমার খুব প্রিয়। তো আসলে প্রিয় লটটাও খুব বড়, যেরকম প্রিয় গানের লটটাও খুব বড়। তো এরকম কোনো একটা গানকে ওরকম করে মানে নাম করে যে এটা আমার সব থেকে প্রিয় গান, এটা বলতে পারবো না। অনেক অসংখ্য প্রিয় গান আছে আমার। অ্যাবসলিউটলি, তুমি ঠিক বলেছো। একটা কোনো বিশেষ গান ভালো লাগা তোমার মতো একজন শিল্পী বা কম্পোজারের জন্য খুব কঠিন কাজ। একটা প্রশ্ন অবশ্যই তোমার থাকবে যে এই যে তোমার গানের যে জার্নি, তুমি গান গাওয়া শুরু করেছো বা গান কম্পোজিশন করা শুরু করছো, চলার পথে তুমি বহু মানুষের সঙ্গে মিশেছো, অনেক অভিজ্ঞতা হয়েছে, কোনোটা সুন্দর, কোনোটা তিক্ত। তো এমন কোনো অভিজ্ঞতার কথা আমাদের সাথে শেয়ার করবে যেটা তোমার সামনে এগিয়ে যেতে সাহায্য করেছে, বা যেটা তোমার জীবনে খুব স্মরণীয় মুহূর্ত বা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে? অদ্ভুতভাবে আমার গানের মানে গান গাইতাম, নিজে গাইতাম, বাড়িতে গাইতাম, পাড়াতে গাইতাম, এখান থেকে কলেজ অব্দি গাইতাম, ঠিক আছে। গান যে ক্যারিয়ার করব, খুব অদ্ভুত স্টোরি কিন্তু এটা। তখন ইয়াহু চ্যাট বলে একটা জিনিস হতো। তো ইয়াহু চ্যাটে অনেকগুলো রুমস হতো, ইন্ডিয়া রুম, বাংলাদেশ রুম। আমি রাত্রেবেলাতে জেগে জেগে কি করতাম, আমি সবকটা রুমে গিয়ে নিয়ে আমি খালি গলায় গান গাইতাম। এবং বিশ্বাস করবে না, আমার প্রথম বাংলাদেশের যেই শোটা আমি পেয়েছিলাম সেটা এইভাবে, যে বাংলাদেশ রুমে এক ভদ্রলোক আমার গান ভালো লেগে গেছিল এবং তিনি আমাকে বলেছিলেন যে নাম্বার দিতে, কথা হয় তারপরে, এবং সেখান থেকে আমরা বাংলাদেশে গিয়ে নিয়ে শো করে আসি। আমার মনে হয়েছিল যে আমি তো এটা মানে অতটা সিরিয়াসলি করিও নি, তাতে যদি আমি একটা অনুষ্ঠান পেতে পারি তাহলে যদি সিরিয়াসলি করি হয়তো এটাতে একটা ক্যারিয়ার আছে। তো এই জায়গাটা আমি কোনোদিন ভুলতে পারবো না। কত গানই তো গেয়েছো, বা আমাদের হয় না অনেক কাজ করতে করতে একটা কোনো ভালো কাজ ক্লিক করে যায়,
তো তেমনি ধরো তোমার গান গাওয়ার ক্ষেত্রে তুমি গান গাইছো বাট কোনো একটা গান কারো দৃষ্টি আকর্ষণ করলো, তো এমন তোমার কোনো গান আছে যে গানটা প্রথম শুনিয়ে তুমি সবার মন জয় করেছিলে বা সবার দৃষ্টি আকর্ষণ করেছিলে? আসলে এটা জীবনের প্রতি ধাপে এরকম একটা একটা করে গান আসে। যেরকম প্রাথমিকভাবে যদি বলতে হয়, আমার নিজের গান নয়, কিন্তু আমি একটা গান খুব লাইভ স্টেজে গাইতাম। শচীন দেববর্মনের একটি গান আছে, সেটা হচ্ছে শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখেতে নেশা, দেখ ভুলেছি আমি। এই গানটা আমি খুব গাইতাম, এবং এই গানটা সব জায়গায় খুব অ্যাকসেপ্টেড হতো। মানে টু দ্য এক্সটেন্ট আমি শচীন দেববর্মনের অনেকগুলো গান তারপরে আরো তোলা শুরু করলাম, যেটা হয় মানে অ্যাজ এ পারফর্মার আপনার মনে হয় যে হ্যাঁ, যদি এইটার সঙ্গে লোকে কানেক্ট করছে আপনাকে, তাহলে এই গোছের গান আরো তোলা উচিত। এবং এই গান থেকেই কিন্তু আমার বাংলা ফোকের প্রতি আকর্ষণটা শুরু, কারণ শচীন দেববর্মনের গানের মধ্যে একটা বাংলা বা অহমিয়া ফোকের একটা কিন্তু খুব স্ট্রং একটা ইনফ্লুয়েন্স আছে। তো দ্যাট ইজ ফার্স্ট। কিছু গান আবার এরকম হয় যেটা না প্রত্যেকটা স্টেজে মানুষের মনে হয় যে এই গ্রোথটা একটা গ্র্যাজুয়াল, মানে 3 বছর অন্তর হয়তো একটা গান হলো, তখন মনে হবে যে না, আমি আগে যা করতাম তার থেকে হয়তো এই গানটা একটু বেটার হলো। সেরকমই একটা গান আমার মনে হয়েছে এই করোনার মধ্যে, এই গানটা আমি লিখেছিলাম, শুট করেছিলাম। আমার মনে হচ্ছিল যে আমি এতদিন যা গান বাজনা করে এসেছি তার থেকে হয়তো একটা ছোট্ট কণা হয়তো আমি একটু এগোতে পারলাম। তো গানটা আমি তুলে শোনাচ্ছি। তুই যদি মেঘের চাদর, উষ্ণ আকাশ, কিংবা ভেদু স্মৃতির পাহাড়, নষ্ট সময় মেঘায় আকাশ, ঠিকানায় বয়েছে দিন, যায়নি যে কোনো আকাশ। তুই যদি চাস মেঘের চাদর, দারুণ দারুণ, কি বলবো বলো তো, আমার তো আমি ভাষা হারিয়ে ফেলছি। আমি ভাবছিলাম গানটা শুনতে শুনতে এরপরে কি আমি কি আসলেই কোনো কথা বলতে পারবো। প্রাসঙ্গিকভাবে তুমি যে এত ভালো গান গাইছো, গানে সুর দিচ্ছ, তো সেই গান গাওয়ার ক্ষেত্রে, গান চর্চার ক্ষেত্রে তোমার পরিবারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কিভাবে পাশে পেয়েছো তোমার পরিবারকে? ধরো গান শেখা থেকে, চর্চা করা থেকে শুরু করে ক্যারিয়ার গড়া পর্যন্ত, এই ট্রানজিশনটা তোমার পরিবারকে কতটা পাশে পেয়েছো? দেখুন, অনেস্টলি বলতে গেলে যতদিন অব্দি বাড়িতে গান গাইছি, পাড়ায় গাইছি, কলেজে গাইছি, ততদিন অব্দি পরিবার প্রচন্ড সাপোর্টিভ থাকে। মানে ওই দুর্গাপুজোর সময় যেটা হয়, যে দুর্গাপুজোর তুই গান গাইবি তো, ওই বিষয়টা থাকে। কিন্তু যেই ওটা ক্যারিয়ার অপশন হয়ে যায়, তখন পরিবার খুব কনসার্ন হয়ে যায় এটাকে নিয়ে, যে যেটা খুব স্বাভাবিক, যে আদেও এটা কি, খুব অনিশ্চয়তা আছে তো এই বিভাগে, তো যার ফলে তারা ভাবে যে সঠিক নির্ণয় নেওয়া হচ্ছে কি হচ্ছে না। সেখানে আমি কি বলবো, যে প্রথম লড়াইটাই কিন্তু বাড়িতে, মানে পরিবারে। সেখানে আর পৃথিবীকে জয় করার আগে, পৃথিবীকে কনভিন্স করার আগে নিজের বাড়িতে যে মানুষ আছে, বাবা মা, তাদেরকে কনভিন্স করতে হবে যে হ্যাঁ, আমি এটা করছি, এটা সঠিক নির্ণয় নিয়েছি। আমার 18 বছর বয়সে আমি আমার মাকে হারিয়ে ফেলি। তো আমি গান গাইবো প্রফেশনালি, এই ডিসিশনটা তার হয়তো বছর 5 পরে আমি নিয়েছিলাম। তো আমার কাছে যুদ্ধটা কিন্তু ছিল, মানে ইট ওয়াজ আ মোনোলগাস ফর্ম ফর মি, কারণ আমাকে শুধু বাবাকে কনভিন্স করার ব্যাপার ছিল। বাবা কনভিন্স হয়েছিলেন, অনেকটা সময় লেগেছিল। কনভিন্স হওয়ার পর থেকে বাবা আমাকে পুরোপুরি সাপোর্ট করেন। এত আনন্দের মধ্যে, এত সুন্দর গানের মধ্যেও কোথাও একটা বেদনা আমাদের সবার জীবনেই কম বেশি থাকে। তোমার জীবনে তুমি অল্প বয়সে তোমার মাকে হারিয়েছো, আর সেই ব্যথাটা তোমার গানে খুঁজে পায়, কখনো তোমার গান গাওয়ার মধ্যে, কখনো তোমার কম্পোজিশনে। কারণ তোমার এই সঙ্গীত জীবনে চলার পথে তোমার মায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং সব সময় থাকবে, এটা আমরা সব সময় চাইব। আরেকটা, সেই জন্য বলছি যে গানটা নেশা, একটা প্যাশন ছাড়া তো একজন ভালো শিল্পী হওয়া যায় না।
বা আমার মনে হয় যেটা এটা আমার ব্যক্তিগত ধারণা। তো আহ, গানকে নেশার পাশাপাশি পেশা হিসেবে কতটা দেখো, কিভাবে দেখো তুমি? পেশা, আমার মনে হয় যদি নেশাটাই পেশা হয় তাহলে এর থেকে ভালো কিছু হতে পারে না। সেই ওই কালারিং দ্য ফেন্সের যে গল্প টম সয়ারের, ওরকম যে যেটাকে আমরা কাজ ভাবি সেটাই যদি খেলা হয়, আর যেটা খেলা ভাবি সেটা যদি কাজ হয়, তাহলে কাজটা করতে সুবিধা হয়ে যায়। সেভাবেই যেহেতু এটা আমার প্যাশনের জায়গা থেকে আমি এই কাজটা করি, গান বাজনাটা, সেখানে এটা আমার কিছু নেশাই বটে, এসব হয়ে গেছে। গান গাওয়ার কথা তো খালি গানের গল্পই শুনতে যাচ্ছি। আচ্ছা, আমরা কি শ্রমিকের অন্য কোনো গল্প শুনবো না? নিশ্চয়ই শুনবো। আচ্ছা শ্রমিক, গান গাওয়া ছাড়া তোমার আর কি কি করতে ভালো লাগে? মানে তোমার হবি কি বা পাস্ট টাইম, তুমি কি করতে ভালোবাসো আমাদের যদি বলো। গান গাওয়া ছাড়া অবশ্যই গান শুনতে ভালো লাগে। এবার পুরো গানের সাবজেক্ট থেকে যদি সরে যাই যে গান গাওয়া ছাড়া আর কি ভালো লাগে, তাহলে আমার রাঁধতে খুব ভালো লাগে, মানে কুকিং করতে খুব ভালো লাগে। তার একটা কারণও আছে, কারণ অনেক বছর আমি একা থেকেছি, তো ওটা না কোথাও না কোথাও ওটা প্রয়োজনে পড়ে গেছিল, বিলাসিতা নয়। তো তোমাকে ভালো লাগে মোটামুটি। রান্না করতে ভালোবাসে, আহ, অবশ্যই। মানে শ্রমিকের রান্না আমাদের তো খেতে হবে, কিন্তু কবে সে সুযোগ আসবে জানি না, আমরা কিন্তু অপেক্ষায় রইলাম। কিন্তু ইন্টারেস্টিংলি রান্না করতে করতে তুমি গান গাও। তো আবার বিশেষ করে চা বানানোর সময় সেটা একটু গেয়ে গেয়ে প্লিজ আমাদের শোনাও, যে গানের সাথে রান্না বা রান্নার সাথে গান কিভাবে ব্লেন্ড করো তুমি? মানে সে অসংখ্য গান, যেমন ধরে নিন রচিতার একটা গান আমার খুব ভালো লাগে, এবং রান্না করতে করতে আমার মনে হয় এটা খুব মুডের সঙ্গে যায়। এটা সিম্পল, আপনি চা বানানোর প্রসেসটা ভাবুন, ঠিক আছে? যে চা জলটা বসিয়েছি, ফুটছে সবে, আদাটা কুচি করে দিয়েছি, তখন মন ব্যাকুল যখন তখন দেখে যায় বারে বারে, শুধু স্তব্ধতায় এসে গেলাম, দে আমার বিরাট টানে, জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। এবার যখন চাটা ফুটে গেছে, এ মন কেন দেয় না গো সারা, মানে না বারণ, মন কেন দেয় না গো সারা, মানে না বারণ, জানি না জানি না জানি না কি কারণ, জানি না জানি না জানি না কি কারণ। শ্রমিক, তুমি যতটা সুগায়ক ততটা দক্ষ মিউজিক কম্পোজার। তো যখন তুমি তোমার কোনো কাজ করো, সেই কাজটা অবশ্যই দর্শক শ্রোতাদের মনে একটা ছাপ রেখে যায়, এবং ইতিমধ্যেই তোমার কাজ দর্শক শ্রোতাদের মনে ছাপ ফেলেছে। একটু অন্য প্রসঙ্গে আসি। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, তারা অনেক সময় পাশ্চাত্য গানের সুর, মধ্যপ্রাচ্যের সুর নিয়ে তারা একটা গান তৈরি করেছেন। তার প্রভাব, সেই গানের সুরের প্রভাব তাদের গানে পড়েছে। অনেক সময় এই গানগুলোকে আমরা কখনো হিন্দিতে, বাংলায় বিভিন্ন ভার্সনে আমরা এগুলো শুনতে পারি। তো যখন কোনো গান থেকে নিয়ে কেউ কোনো গান তৈরি করে, তখন সেই কম্পোজারের স্বতন্ত্রতা কতটা থাকে বলে তোমার মনে হয়? মানে এবার যদি এটাকে টেকনিক্যালি জিজ্ঞেস করা হয় আমাকে, আমি বলবো যে না, থাকে না। তার কারণ হচ্ছে অন্য কারো সুরকে যদি আমি তাকে তার মানে ন্যায্য ক্রেডিটস না দিয়ে আমি যদি সেটাকে লোকের কাছে নিয়ে আসি, এটা বলে এটা আমার, তাহলে হয়তো থাকে না। কিন্তু যদি এটাকে টেকনিক্যালি ভাববো না, যদি একটু নর্মালি মনের জায়গা থেকে যদি ভাবি, তাহলে এটা তো হতেই পারতো যে সেই গানটা হয়তো আমার কোনোদিন শোনার সুবাদই হতো না, যদি না কোনো আরেকজন লোক যে ওই গানটা শুনেছেন। এবং একটা গান শোনা মানে তো একটা আনন্দ, সে আনন্দটা সবসময় প্রকাশ করলে, চারটে লোকের সঙ্গে শেয়ার করলে ওটা বাড়ে। তো তিনি সেটাই করেছেন, কিন্তু তিনি কিন্তু যেটা শুনে তিনি নিজে আনন্দিত হয়েছেন, তিনি সেটা লোকেদের মধ্যে ছড়ানোর চেষ্টা করেছেন যাতে আমরাও আনন্দিত হই। এবং তারপরে গানটার মেরিট নিয়ে ভাবা যে হয়তো কোথা থেকে সেটা শুনেছে বা শুনেনি, আমার মনে হয় না এটা ইম্পর্টেন্ট, কারণ তখন অলরেডি আমরা আনন্দটা পেয়ে গেছি। তো প্রোডাক্টটা পেয়ে যাওয়ার পরে তারপরে আমরা কিন্তু দোষারোপ করতে পারি না কাউকে, পারি কি? কেউ একজন কথা লিখলো, কেউ একটা সুর লিখলো, তো আমার দাদুর একটা কথা মনে পড়ছে। উনি বলতেন যে একবার কানন দেবীকে বলেছিলেন
যে অবাক হয়ে যখন জিজ্ঞেস করেছিলেন আচ্ছা আপনি কি করে একটা গান তৈরি করেন, তো দাদু বলেছিলেন আমার এক দেশে থাকে কথা, এক দেশে থাকে সুর, দুটোকে আমি এনে এক জায়গায় বসে একটা গান তৈরি করে। তো আমার হঠাৎ এই কথাটা মনে পড়লো। তো একটা জায়গায় কথা থাকে, একটা জায়গায় সুর থাকে, তো সেই জায়গা থেকে দুটোকে মিলিয়ে একটা সুন্দর গান আমরা তৈরি করি বা তোমাদের মতো দক্ষ কম্পোজাররা তৈরি করে। তো যখন এইটা তৈরি করো তখন তো তোমাকে এর ভেতরে ঢুকে যেতে হয়, একটা ইনভলভ হতে হয়। কিভাবে তুমি সেই গানটার মধ্যে, গানটার সঙ্গে নিজেকে সংযুক্ত সম্পৃক্ত করো? কথা সুরের সঙ্গে মেলানো, আজকের তারিখে যতগুলো গান হয় সেগুলো শুধু কথা সুর মানে মিলবে তা নয়। এখন কিন্তু বেশিরভাগ গানই ভিডিও প্রজেক্ট হয়, তো তার সঙ্গে একটা চিত্রনাট্য চলে আসে, একটা সিনেমাটোগ্রাফি চলে আসে। তো যখন সিনেমাটোগ্রাফি চলে আসে তখন কিন্তু মানে বেসিক্যালি যখন শুধু অডিও থাকে, অডিও থেকে সুবিধাটা হয় হচ্ছে আমি গানটা নিজের মতো বানিয়ে দিলাম, যিনি শুনছেন, যিনি শ্রোতা, ভিজুয়ালটা তার মনের মতো, তার যেখানে ইচ্ছা তিনি নিয়ে যেতে পারেন ভিজুয়ালটাকে। যদি সেই ভিজুয়ালটাকে আমরা টেনে এক জায়গাতে আবদ্ধ করে দিচ্ছি, গানটাও কিন্তু তখন ওই জায়গাটার মধ্যেই থাকতে হচ্ছে, কারণ আমি অলরেডি ভিজুয়ালটা জানি। তো আজকের তারিখের গান যেগুলো হয় সেখানে কিন্তু বিকজ দ্য ভিজুয়ালস আর অলরেডি ক্লিয়ার, গান কম্পোজ করাটা কিন্তু খুব একটা কঠিন হয়ে ওঠে না। গান গাওয়ার ক্ষেত্রে বা গানে সুর দেওয়ার ক্ষেত্রে অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে, আর তুমি এই প্রজন্মের একজন দক্ষ গায়ক এবং মিউজিক কম্পোজার। একটা কথার সাথে আমরা খুব প্রচলিত, শুধু এখন না, বেশ বহুদিন ধরে, কথাটা হলো ফিউশন। সো তোমার কাছে ফিউশন কথাটা তাৎপর্য কি? মানে কখনো কি তোমার মনে হয় যে ফিউশনটা আসলে একটা কনফিউশন যারা গান শোনে বা গান তৈরি করে? তোমার কি মনে হয়? আমার মনে হয় যতক্ষণ অব্দি ফিউশন মানে একদম ফিউশন আছে, ফিউশন অর্থাৎ কি হয় যে দুটো পিউরিটান ফর্ম বা একাধিক পিউরিটান ফর্মকে আমরা একসঙ্গে মেলাচ্ছি, যেখানে কোনো ফর্মই কিন্তু ইমপিওর হচ্ছে না, সেটা নিজস্ব যেটাকে বলা হয় সাদগি, তার নিজস্ব যেটা মানে পিওরিটি, সেটা সে এসেন্সটাকে সে রাখতে পারছে। তো ফিউশন ইন ইটসেলফ ইজ ভেরি গুড অ্যাজ লং এজ ইট ইজ নট কনফিউশন। এটা আমার। শৌমিক, তুমি একজন গুণী শিল্পী এবং একজন গুণী কম্পোজার। আমরা জানি একটা কোনো গান যখন আমরা শুনি, একটা গান যখন সৃষ্টি হয়, তখন একজন কম্পোজারের বহু পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট, পরিশ্রম, অধ্যবসায়, সময় সবটুকু নিয়েই কিন্তু একটা গান তৈরি হয়। তো তোমার তৈরি গান যখন অন্য কোনো শিল্পী গায়, সেটা তোমাকে কতটা আত্মতৃপ্তি দেয়? কখনো কি এটা মনে হয় যে তোমার কথা সুরের গান বা তোমার সুর দেওয়া গান তুমি গাইলে সেটার সঠিক মূল্যায়ন হতো, বা উল্টোটা হয় যে তুমি হয়তো কোনো গান তৈরি করলে কিন্তু তোমার মনে হলো যে সেই গানটা অন্য কোনো শিল্পী গাইলে হয়তো তার সঠিক মূল্যায়ন হবে? তো যেটাই হোক, প্রসঙ্গটা অবশ্য তোমার আত্মতৃপ্তির কথা। সেই ভাবনাটা যদি আমাদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই সঙ্গে তোমার নিজের কম্পোজিশনের যদি আমাদের কোনো শোনাও, কম্পোজড গান যদি আমাদের শোনাও। শিওর। ইনফ্যাক্ট এটা খুব রিসেন্ট ঘটনা। একটা নতুন বাংলা ওয়েব সিরিজ আসছে যার নাম হচ্ছে লাস্ট পেগ। তো সেখানে একটি গান আছে, তো অংশুমানদার ডিরেকশন ছবিটি। তো অংশুমানদাকে যখন গানটা শোনায় আমার ঘরে, অংশুমানদা প্রথমে শুনে বলেছিলেন যে গানটা তো খুব ভালো লাগছে সমীক, কিন্তু এটা তো ফিমেল ভোকালে চাই আমি গানটা। বললাম হ্যাঁ আমি জানি ফিমেল ভোকালে আপনি চান, আমি আপনাকে গিয়ে শোনালাম। তো আমি তো বারবার বলে যাচ্ছেন কিন্তু আমার তোর ভার্সনটা ভালো লাগছে। তো বললাম হ্যাঁ কিন্তু এটা তো মানে এসেনশিয়ালি একটা ফিমেল গান। তো গানটি গেয়েছেন তপমিতা, আমাদের খুব পরিচিত, আমার বোনের মতো হয়। তো ও যখন গানটা গেয়েছে খুব ভালো গেয়েছে এবং ওর জায়গা থেকে জাস্টিফাইড গেয়েছে। আমার মনে হচ্ছে কিছু জায়গাতে আমি যেটা গাইতে পারিনি বা গাইতে চেয়েছিলাম করে উঠতে পারিনি, সেটাও কিন্তু ও করে দিয়েছে। কিন্তু কোথাও না কোথাও গিয়ে একটু বায়াসনেস থেকেই যায় নিজের প্রতি, যে মনে হয় যে না হয়তো থাকলো ওর ভার্সনটা নিজের মতো, ওইটাই হয়তো ফিল্মে যাক, আমার নিজস্ব একটা ভার্সন থাকবে। আমি গানটা আপনাকে দুলাইন শোনাচ্ছি। সময় একলাই সময় যদি থেমে যায় তোমার ইশারায়, নেশা বড়ই ছোঁয়াছে যদি কাছে আসে আলো ছায়ায়, কথা রাখো যে কথার শরীর, দু চোখে সেই চেনা ভীষণ গভীরে আলো, গভীরে খুঁজে নাও
যায় তাকে আবিষ্কার। অসাধারণ শ্রমিক, মানে এত সুন্দর করে তুমি গান গাইলে, শোনালে, মুগ্ধ, জাস্ট কিচ্ছু বলার নেই। একটু অন্য প্রসঙ্গে আসি, যে সময়ের সাথে সাথে আমরা দেখি যে গান শোনার কানটা বদলে যাচ্ছে, মানে যারা গান শোনেন রুচিও বদলাচ্ছে। আমরা শ্রোতাদেরা কি চায় সেটা নিয়ে কিন্তু অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই আর কি, কী শুনতে চাই। তো তুমি যেহেতু গান গাওয়ার পাশাপাশি তোমার অসাধারণ গায়কিতে গান করো, পাশাপাশি তুমি গান কম্পোজও করো, তো অনেক সময় তোমাকে অনেক ফরমাইশি কাজ করতে হয়। মানে কেউ বলে দিল যে এইভাবে গানের শ্যুটটা করতে হবে বা এই জিনিসগুলো থাকতে হবে, যেটা হয়তো তোমার ভাবনার মধ্যে অনেক সময় থাকে না, কিন্তু টিকে থাকার জন্য বা অর্থ উপার্জনের জন্য বা অন্যান্য আরও অনেক কারণ আছে, যে জন্য কাজটা তোমাকে হয়তো করতে হয়। তো এই কাজটা যখন তুমি করো, এটা তোমাকে কতটা আনন্দ দেয়, বা কাজটা করার পর তোমার নিজস্ব অনুভূতি কেমন থাকে, আমাদের সাথে যদি একটু শেয়ার করো। এই জায়গাতে না আমি খুব পরিষ্কার, আমি যাদের সঙ্গে কাজ করি আমি তাদেরকে দু তিনটা কথা বলে রাখি যে অবশ্যই আপনার প্রজেক্ট, আমি কাজটাকে আমার নিজের মতো করে ওটাকে সুসজ্জিত করার চেষ্টা করব এবং ফাইনাল কলটাও আপনারই থাকবে। যদিও মিউজিক্যাল কম্প্রোমাইজের যেখানে কথা হয় সেখানে কিছু জায়গায় আমি হয়তো এটা আমি একটু দৃঢ় হয়ে যাই জায়গাগুলোতে, যার ফলে বচসাও তার জন্য হয়। কিন্তু ওই মিলেমিশে হওয়ার ব্যাপারটা দুই দুই চার হয়ে যায়। আমার মনে হয় যারা আজকের তারিখে কাজ করছেন নতুন, মানে যারা শিল্পীরা কাজ করছেন, সিঙ্গার যারা কাজ করছেন, তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে যারাই মিউজিক প্রডিউস করছে তাদেরকে একটু ফ্রি হ্যান্ড দেওয়া উচিত। আমার মনে হয় না তারা ইচ্ছে করে কোনো কাজ খারাপ করার চেষ্টা করবে। শ্রমিক, আমার জানি না তোমাকে কি বলবো, তুমি আজকে বাংলার মুখ হয়ে এসে গোটা বাঙালি জাতিকে বা বিশ্বের যেখানে যত বাঙালি আছে তাদেরকে গর্বিত করলে। তোমার কথা আর তোমার গান শুনে আমরা তো মুগ্ধ বটেই, এবং অনেক কিছু তোমার থেকে শিখলাম আমরা এবং অনেক জানলাম। বা যারা তোমার মতো গান গায় বা নতুন কম্পোজার হতে চায় তারাও হয়তো ইন্সপায়ার্ড হলো তোমার কথা শুনে। অনেক ধন্যবাদ তোমাকে বাংলার মুখে আসার জন্য। খুব ভালো থাকো এবং এইভাবেই তুমি তোমার গান এবং সঙ্গীত পরিচালনা নিয়ে এগিয়ে যাও। মানা টিভি ইন্টারন্যাশনাল এবং বাংলার মুখ সব সময় তোমার সঙ্গে আছে এবং আমাদের শুভেচ্ছা সব সময় তোমার সঙ্গে থাকবে। খুব ভালো থাকো এবং সবাইকে খুব ভালো রাখো, সুরে সুরে রাখো।